এইসব কি করতে হয় আমাদের পুরুষদের? হ্যাঁ, প্রত্যেকদিন অন্ধকার হওয়ার পরে গ্রাম ছাড়তে হয় আমাদের। যদি আমরা না পালাই তাহলে ভূতের হাতে মরতে হবে। তাড়াতাড়ি চলো, অন্ধকার হচ্ছে। চিত্রকূট গ্রামের লোকেদের একটা সমস্যা আছে। 9 বছর ধরে এই সমস্যায় ভুগছে তারা। অন্ধকার হওয়ার আগে গ্রামের 16 বছরের ওপরের সব পুরুষেরা গ্রামের সীমানা পার করে জঙ্গলে গাছের তলায় শোয়। সূর্যোদয় হওয়ার পরে গ্রামে ফেরে। যদি কোনো পুরুষ গ্রামেই থেকে যায় তখন প্রতাপ দাত্রীর আত্মা এসে চাবুক দিয়ে পিটিয়ে চামড়া বার করে নেয়। এই আত্মা কে, কেনই বা এই গ্রামের লোকেদের প্রতারিত করছে কেউ জানে না। অন্ধকার হচ্ছিল, সারা গ্রাম নিস্তব্ধ। ছোট বাচ্চাদের কান্নার আওয়াজ শোনা যাচ্ছে। জানলা দরজা বন্ধ করে সবাই ঘুমিয়ে পড়েছিল। গ্রামের বাইরে একটা পুরনো শ্মশানের একটা ভগ্নস্তূপ কুঁয়ো। ভেতর থেকে ঘোড়ার সাথে প্রতাপদাত্রীর আত্মা বাইরে আসে। এক হাতে লণ্ঠন, অন্য হাতে চাবুক নিয়ে ঘোড়া করে গ্রামে এসে প্রত্যেক গলি, প্রত্যেকটা বাড়ি খুঁজতে খুঁজতে ওর চোখ ভয়ানক আগুনের মতন জ্বলছে। আমি প্রতাপদাত্রী, কাজ রেখে ঘুমোচ্ছ? কাজ করতে চলো, তাড়াতাড়ি চলো। কাজ রেখে ঘুমোচ্ছ? কাজ করতে চলো, তাড়াতাড়ি চলো। কাজ রেখে ঘুমোচ্ছ? কাজ করতে চলো, তাড়াতাড়ি চলো। প্রতাপদাত্রীর ভূতের চিৎকারে বাড়ির ভেতরে লোকেরা থরথর করে কাঁপছে। লণ্ঠন ধরে বাড়ি বাড়ি দেখতে দেখতে, কাজে ডাকতে ডাকতে রাত ভর ঘুরে ঘুরে সূর্যোদয় হওয়ার আগে আবার সেই খণ্ডহর কুঁয়োতে চলে গেল। সকাল হতে সব পুরুষেরা গ্রামে ফিরত। রোজ এমনই চলত। গ্রামের প্রধান কত তান্ত্রিক, মান্ত্রিক, মন্দিরের পূজারীদের নিয়ে এলো, কিন্তু এই সমস্যার সমাধান কেউ করতে পারল না। এভাবে দিন পেরোচ্ছিল। কিছু সময় পরে একদিন মনীষ নামের এক ছেলে নিজের দূরের আত্মীয়র যমুনার সাথে বিয়ে করে ওকে চিত্রকূটে নিয়ে এলো। যমুনা, এতদিন আমার খুব মন খারাপ ছিল, কারণ আমার নিজের কেউ ছিল না। এখন আমরা দুজন পরস্পরের। ঠিক আছে। মনীষের ছোটবেলাতেই ওর মা বাবা মারা গিয়েছিল। ওর ঠাকুমাই ওকে বড় করেছিল। কিছুদিন আগে ওর মৃত্যু হয়ে গেছিল। মনীষ একলা ছিল, তাই ও নিজের শালিশ যমুনার সঙ্গে বিয়ে করল। সন্ধে হচ্ছিল। ঘরের থেকে পালিয়ে এসে বাইরে এসে, যমুনা, তাড়াতাড়ি দরজা বন্ধ করো, কেউ আসলে দরজাটা খুলো না, আমি সকালে এসে যাব। এই বলে ও তাড়াতাড়ি চলে গেল। যমুনা বাইরে এসে দেখেছে গ্রামের সব পুরুষেরা চলে যাচ্ছিল। এ কি, এ না বলে এত তাড়াতাড়ি কোথায় চলে গেল? এমন ভেবে ও সব দরজা বন্ধ করে শুয়ে পড়ল। অন্ধকার হচ্ছিল। আমি প্রতাপদাত্রী, কাজ রেখে ঘুমোচ্ছ? চলো কাজে, তাড়াতাড়ি চলো। কাজ রেখে ঘুমোচ্ছ? চলো কাজে, তাড়াতাড়ি চলো। কাজ রেখে ঘুমোচ্ছ? চলো কাজে, তাড়াতাড়ি চলো। ভয় ওই চিৎকার শুনে উঠল, আর ভেতর থেকেই বাইরে দেখল রক্তাক্ত ঘোড়ার উপরে একটা ভয়ানক লোক, একটা হাতে চাবুক আর অন্য হাতে লণ্ঠন নিয়ে জোরে চিৎকার করে গলিতে ঘুরছে। ওই ভূতকে দেখে ভয় কেঁপে উঠেছিল যমুনা। সারা রাত না ঘুমিয়ে সে স্বামীর অপেক্ষা করছিল।
সকাল হতেই যখন মানিশ বাড়ি ফিরলো দেখলো যমুনা জ্বরে কাঁপছে। জামাইবাবু, জামাইবাবু, রাত্রে ভূত দেখলাম, খুব খুব ভয় পেয়ে গেছিলাম। যমুনা যা যা দেখেছিল সব বলল। ভয় পেও না যমুনা, সেই ভূত স্ত্রীদের কিচ্ছু করে না। ওদের গ্রামের ভূতেদের সমস্যা বিস্তারিতভাবে বলল। আমি এগুলো তোমাকে আগেই বলতে চাইছিলাম, কিন্তু ভয় পেয়ে যাবে তাই আমি বলিনি। গ্রামের প্রত্যেকটা পুরুষ সেই ভূতের ভয়তে সীমা পার করে জঙ্গলে গিয়ে শোয়, আর সকাল হওয়ার পরেই ফিরে আসে। যমুনা এসব আশ্চর্য হয়ে শুনছিল। ভয় চোটে জ্বরে কাঁপছিল, কমজোর অবস্থায় বিছানায় পড়েই ছিল। সন্ধে হচ্ছিল, গ্রামের সব পুরুষেরা গ্রাম ছেড়ে বেরিয়ে যাচ্ছে। মানিশও যেতে চাইছিল, কিন্তু যমুনার অবস্থা ঠিক ছিল না। ওর খুব জ্বর এসেছে। ও চাইছিল না যে রাত ভোর সে একলা থাকবে। ও যমুনাকে নিজের সাথে নিয়ে যাচ্ছিল। বাইরে গিয়ে একটা ঠেলা গাড়ি নিয়ে আসলো। যমুনা, আমি তোমাকে এই স্থিতিতে একলা ছেড়ে যেতে চাই না, চলো দুজনে একসঙ্গেই যাব। যমুনাকে এনে ঠেলার উপরে যে শোয়ালো, হঠাৎ করে কালো মেঘ আসলো। অন্ধকার হয়ে গেল, সারা গ্রাম নিস্তব্ধ। দূরে প্রতাপদাত্রীর চিৎকার শোনা যাচ্ছিল। আমি প্রতাপদাত্রী, কাজ রেখে ঘুমোচ্ছ, চলো কাজে। বাপরে, অন্ধকার হয়ে গেছে, সেই ভূত এসে গেছে, কি করি এখন? এমন বলে ও যমুনাকে ঠেলার উপরে শুয়ে নিয়ে যাচ্ছিল। ওর সামনে ভূত এসে দাঁড়ালো। কাজ রেখে ঘুমোচ্ছ, তাড়াতাড়ি চলো, চলো কাজে। আমার স্বামীকে ছেড়ে দাও, বাঁচাও, বাঁচাও। সকাল হলো, গ্রামের সব লোকেরা যমুনাকে বাড়ির ভেতরে নিয়ে আসলো। ডাক্তারের থেকে জ্বর কমানোর ওষুধ দেওয়া হলো। মানিশের খোঁজ করতে করতে দেখা গেল যে সে গ্রামের দূরে নদীর উপরে একটা ভাঙা পুলে উল্টো হয়ে ঝুলছিল। মানিশকে বাড়ি আনা হলো। জখমের উপরে ওষুধ লাগিয়ে আমাদেরকে সেই পুলে উল্টো লটকিয়ে দেয়। সেই ভূতের সেই পুলের সঙ্গে কি সম্পর্ক? আসলে সেই ভূতের আমাদের গ্রামের সঙ্গে কি সম্পর্ক? কেন করে এমন? প্রত্যেক রাতে এত কষ্ট কেন? ঠিক আছে, চলো খেতে কাজ করতে যাই। সন্ধ্যাবেলা যমুনার জ্ঞান ফিরল। মনীষ অজ্ঞান ছিল। ও শরীরের দাগগুলোকে দেখে মন খারাপ করে কাঁদছিল। এরই মধ্যে গ্রামের প্রধান এলো। চিন্তা করো না মা যমুনা, মানুষ খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে, কিন্তু অন্ধকার হওয়ার আগে তাকে সীমার পারে নিয়ে যেতে হবে। আজকে রাত্রেও সেই ভূত মানুষকে প্রচুর মারবে, আর সেই পুলের উপরে উল্টো ঝুলিয়ে দেবে। তুমি বাড়িতে থাকো, আমরা মানুষকে নিয়ে যাব। অন্ধকার হওয়ার আগে কিছু লোক মনীষকে ঠেলার উপরে নিয়ে যাচ্ছে। যমুনাও পেছন পেছন যাচ্ছে। তুমি বাড়িতে থাকো মা, আমরা মানুষকে দেখে নেব, তুমি যাও। না, আমার স্বামী যেখানে থাকবে আমিও সেখানে থাকবো। এই বলে সারা রাত জঙ্গলে মনীষের সাথে বসে থাকলো। সকাল হচ্ছিল, সব পুরুষেরা গ্রামে ফিরছিল। মনীষের ঠেলার জন্য দুটো লোক এলো। না, আমার স্বামীকে ভূতেদের গ্রামে নিয়ে যাবে না। গ্রামে যাবে না তো কোথায় যাবে মা? নিজের গ্রামে চলে যাব। আমার স্বামীকে প্রতারিত করা সেই ভূতের শেষ না দেখে এই গ্রামে ফিরবো না। এমন বলে ও কারোর কথা শুনলো না। মনীষকে নিয়ে নিজের গ্রামে ফিরে যা কিছু হয়েছিল নিজের মা বাবাকে জানিয়ে, বাবা রে ভূত, কিন্তু ওই ভূতরে গ্রামে কেন বাবা? দুজনে আমাদের গ্রামে থাক। ওই গ্রামে আমাদের অনেক চাষবাস মা, মরি কি বাঁচি আমরা ওই গ্রামেই থেকে যাব। আমার স্বামীকে রক্তাক্ত করে দেওয়া সেই ভূত এর শেষ কেউ দেখেছে বাবা? আছে, মন্ত্র কাকি, উনি ভূতদের মেরেছেন। ভূতদেরকে মারা ওনার জন্য সহজ। এমন বলে যমুনাকে মন্ত্রওয়ালা কাকিমার কাছে নিয়ে গিয়ে চিত্রকূটের সেই লণ্ঠন ভূতের কথা জানিয়ে বিস্তারিতভাবে সব জানালো।
এই লণ্ঠন ভূতের গল্পটা তো খুব আজব। ঠিক আছে, আমরা কালই তোমার গ্রামে যাব যমুনা, তৈরি থেকো। পরের দিন দুজনে চিত্রকূট গেল। অন্ধকার হওয়ার পরে আমি প্রতাপ দাত্রী। কাজ রেখে ঘুমাচ্ছ, চলো কাজে, তাড়াতাড়ি চলো। 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 ওই দেখো কাকি, ওই লণ্ঠন ভূত আসছে। ওর চিৎকার আমি শুনতে পাচ্ছি। ও মহিলাদের এমন কিছু করে না দেখছি। ভয় পেও না, আমার পেছনে এসো। এমন বলে দুজনেই লণ্ঠন ভূতের পিছু করছে। কাজ রেখে ঘুমাচ্ছ, চলো কাজে, তাড়াতাড়ি চলো। কাজ রেখে ঘুমাচ্ছ, চলো কাজে, তাড়াতাড়ি চলো। কাজ রেখে ঘুমোচ্ছ, তাড়াতাড়ি চলো, চলো কাজে। সকাল হওয়ার আগে ওই লণ্ঠন ভূত শ্মশান ঘাটের কুয়োতে ঢুকে পড়ল। সাথে সাথে ওই কুয়োর জলটা নিয়ে একটা কলসিতে ভরে কলসিটা যমুনার মাথায় রেখে কলসিতে একটা ফুটো করে দিয়ে, যমুনা পেছন দিকে না তাকিয়ে বাড়ি যাও, দৌড়ে কলসিটা ভেঙে বাড়ির ভেতরে ঢুকে পড়ো। যমুনা তেমনটাই করল, যেমন মন্ত্র কাকি বলেছিল। সন্ধে হয়ে আসছিল। গ্রামের সব পুরুষেরা গ্রাম ছেড়ে যাচ্ছে। মহিলারা, বাচ্চারা ভূতের ভয়ে বাড়ির দরজা বন্ধ করে সব লোকেরা লুকিয়ে পড়েছে। যমুনার দোরের সামনে ভাঙা কলসির টুকরো দেখে জল কলসি তন্ত্রে রেখে কাকি মন্ত্র পড়তে পড়তে ওই ভূতকে আমন্ত্রিত করে। শ্মশানের কুয়ো থেকে যমুনার বাড়ি অবধি জলের দাঁড়াটা পিছু করতে করতে মন্ত্রকাকে যে আলপনাটা বানিয়েছিল আত্মায় বদলে প্রতাপ দাত্রী এসে বসে গেল। বলো, কে তুমি? এই গ্রামের পুরুষের উপরে কেন অত্যাচার করছো? তোমার জন্যে অনেক পুরুষেরা মরে গেছে। এই গ্রামের লোকেদের জন্যে আমাদের অনেক গ্রামবাসী মরেছে। আমাদের গ্রাম হলো সরাংপুর। এই গ্রামের নদীর ওই পারে আমাদের গ্রাম আছে। ৬৬ বছর আগে আমাদের গ্রাম ছেড়ে সলনি নদী পার করে কোথাও যেতে হতো। যখন বৃষ্টির সময় আসতো তখন নদীতে বন্যা হয়ে গিয়ে অনেক লোক ডুবে মারা যেত। যেরকম হুট করে আমরা আমাদের গ্রামকে আপনাদের গ্রামের সঙ্গে জোড়ার জন্যে একটা পুল বানানোর জন্য সেই সময় জমিদার রাও বাহাদুর রাঙ্গারাওয়ের সঙ্গে আর্থিক সাহায্যে একটা পুল বানাতে শুরু করলাম। আমাদের কাছে বেশি সময় নেই, বৃষ্টি কিছুদিনের মধ্যে এসে যাবে। দুই গ্রামের পুরুষদেরকে দিনরাত এক করে পুলটাকে বানাতে হবে। বৃষ্টি শুরু হওয়ার আগে পুরো পুল তৈরি হয়ে যাওয়া উচিত। আজ থেকে প্রতাপ দাত্রীকে সব দায়িত্ব আমি দিলাম। প্রতাপ, আজ থেকে প্রত্যেক পুরুষকে সকাল 10টা থেকে সন্ধে 4টে অবধি কাজ করতে হবে। তারপরে সন্ধে 8টা থেকে সকাল 4টে অবধি কাজ করতে হবে। যদি কেউ পুলের কাজ না করে ঘরের মধ্যে বসে থাকে তাহলে তাকে টেনে এনে এখানে নিয়ে এসে কাজ করাবে। 50টা মার দাও। স্ত্রীদের চিন্তা করার কোনো দরকার নেই। যতক্ষণ পুল তৈরি হয়ে যাচ্ছে না, আমি নিজে প্রত্যেকটা ঘরের আসন পৌঁছে দেব। আমি নিজের ঘোড়ার উপরে চড়ে রাত্রেবেলা বেঁচে থাকা লোকেদের, যে পুলের কাজ না করে আরাম করছিল, তাদের লাথি মেরে মেরে আমি নিয়ে যেতাম। এই কাজ কিছু মধুরের আর অলস লোকেদের একদম ভালো লাগলো না। ভাই, শান্তি তো ঘুমাতে দেয় না। সেই পুল তৈরি হোক কিংবা না হোক আমার কি, কাজ করে করে আমার শরীরটা ভেঙে যাচ্ছে ভাই। অন্ধকার হলে ভালো করে মদ খেয়ে বাড়িতে আমি একটু ঘুমোতে চাই, আমাকে শান্তিতে ঘুমোতে দিচ্ছে না। আমার কাছে এর হাত থেকে ছাড়া পাওয়ার একটা উপায় আছে। এই ভেবে এরা সবাই একটা ষড়যন্ত্র করলো আর আমার খাবারে ওরা বিষ মিশিয়ে দিল।
আর আমার ঘোড়ার খাবারেও ওরা বিষ মিশিয়ে দিয়েছিল। আমরা দুজন যখন অজ্ঞান হয়ে গেলাম, সবার থেকে লুকিয়ে আমাদেরকে নিয়ে গিয়ে শ্মশানে থাকা কুয়োর মধ্যে ফেলে দিল আর উপর থেকে কাঠ দিয়ে বন্ধ করে দিল। আর ওরা এই খবরটাকে ছড়িয়ে দিল যে আমি জমিদারের দিয়ে থাকা ঘোড়াটাকে নিয়ে গ্রাম থেকে পালিয়ে গেছি। আমার না থাকাতে ফুলের কাজ ভালো করে হলো না। এর মধ্যেই বৃষ্টিকাল এসে গেল। বন্যার কারণে অর্ধেক থাকা সেই পুলটা পড়ে গেল। এখন অবধি সেই পুলটাকে কেউ তৈরি করেনি। আমাদের গ্রামের লোকেরা প্রাণের ঝুঁকি নিয়ে সেই নদীটাকে পার করত। নদীর প্রভাব বেশি থাকার কারণে নৌকোডুবি হয়ে লোকে মরে যেত। 9 বছর আগে আকাল হওয়ার কারণে সব শুকিয়ে গেছিল। কেউ জলের জন্য শ্মশানে থাকা সেই কুয়োটাকে আর তার উপরে থাকা ঢাকনাটাকে ভেঙে দেয়, আর সেই কুয়োতেও জল ছিল না। কিন্তু নিচের ঝোপঝাড়ে আমার ঘোড়া আর আমার হাড় ছিল। সে সেটা দেখলো না যে কুয়োর ভেতরে আলো আসলো। আমার মধ্যে প্রাণ এসে গেল। এই গ্রামের লোকেরা সেই পুলটাকে তৈরি হতে দেয়নি। আমি তাদের থেকে প্রতিশোধ নিতে চাই, তাই আমি এই সবগুলো করছি। এখানে কোনো পুরুষ মানুষদের রাত্রেবেলা থাকা নিষেধ। তোমার সাথে যে অন্যায়টা হয়েছে তার জন্য আমি খুব দুঃখিত, কিন্তু অন্য কারোর ভুলের জন্য সারা গ্রামের উপরে বদলা নেওয়া ভুল। বলো, তোমার আত্মার শান্তির জন্য কি করতে পারি? প্রতাপদাত্রী নিজের ইচ্ছা জানিয়ে উধাও হয়ে গেল। পরের দিন কাকি সব গ্রামবাসীদের ডেকে যা হয়েছে সবাইকে বলে গ্রামের মাঝে প্রতাপদাত্রী ওর ঘোড়ার মতো আকারে এত বড় গর্ত খুঁড়তে গ্রামের সব পুরুষেরা এসে ওই কুঁয়ো এক কলসি জল ঢেলে, গ্রামবাসীদের ভুল ক্ষমা করো, আমরা পুল বানিয়ে দেব। গ্রামবাসীদের ভুল ক্ষমা করো, আমরা পুল বানিয়ে দেব। গ্রামবাসীদের ভুল ক্ষমা করো, আমরা পুল বানিয়ে দেব। সারা গ্রাম থেকে চাঁদা নিয়ে রাত দিন কাজ করে সুরাংপুরে একটা সেতু বানানো হলো। সেতুর সামনে ঘোড়ার উপরে লণ্ঠন ধরে প্রতাপদাত্রীর মূর্তি স্থাপনা হলো। এটা দেখে প্রতাপদাত্রীর মনে শান্তি এলো। ওর আত্মা হাওয়ায় মিলিয়ে গেল। সবাই মন্ত্রকাকির সহযোগিতার জন্য ধন্যবাদ জানালো। যমুনা মনীষের সাথে চিত্রকূটে সুখে শান্তিতে থাকলো।